This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। 2003 সালের সিনেমা, দারুণ সিনেমাটা, ভীষণ পছন্দের, মুন্না ভাই MBBS। আজ কিন্তু এই দৃশ্যটার কথা এমনি এমনি মনে পড়েনি, একটা কারণ আছে, সেই জন্যই মনে পড়ে গেল। দৃশ্যটা ভাবুন, ছেলের সঙ্গে দেখা করতে এসছেন সুনীল দত্ত, সেখানে তার পিক পকেটের চেষ্টা হলো, পকেট মারকে হাতে নাতে ধরেও ফেললেন, কিন্তু তারপর আর বিষয়টা সুনীল দত্তের হাতে রইল না, চলে গেল জনতার হাতে। জনতাই তখন আইন, জনতাই তখন আদালত। ওই পকেট মারকে হাতের কাছে পেয়ে যে যার মতো করে হাতের সুখ করছিল। আর শুনলেন না কেন করছিল? সুনীল দত্তের ওই ডায়ালগটা শুনলেন তো? কারো বাড়িতে স্ত্রীর সাথে অশান্তি, কারোর ছেলে কথা শোনে না, কারোর পড়শির সঙ্গে ঝগড়া, তো কারোর অফিসের বক্সের কাছে বকুনি জুটেছে। কেউ কেউ আবার ক্রিকেট দলের পারফরমেন্সও হতাশ। ভাবুন, এত ভ্যারাইটিস কারণ, এত রাগ, এত দুঃখ, হতাশা, অভিমান সব মনের মধ্যে জমে রয়েছে, সবার মনের মধ্যে আছে, অথচ বেরোনোর কোনো জায়গা নেই। কি মুশকিলের কাণ্ড না? ওই তখন এরকম টকেট মারকে যদি হাতের কাছে কেউ পেয়ে যান, তখন সেগুলো ওর মধ্যে দিয়ে ফেটে বেরোয় আর কি। প্রেশার কুকারে যেরকম হয়, বাষ্প বেরোতে না পারলে জমতে জমতে একটা সময় ওই হুইসেলের যখন ইয়েটা বেজে ওঠে, তখন সব বাষ্পগুলো বেরোতে থাকে, আর কখনো কখনো সেফটি ভাল্বটা ফেটে গিয়ে বাষ্প বেরিয়ে যায়। এও সেরকম আর কি, জনতাও তেমন। মনের ভেতর যত গোপন রাগ, দুঃখ, ক্ষোভ, আক্ষেপ যা যা আছে আর কি, শুধু বেরোনোর রাস্তা খোঁজে। আজ যেরকম বিরাটিতে হলো জানেন তো, লোকাল ট্রেনে গুজব রটে গেল ছেলে ধরা পড়েছে। মহিলা কামরা এক মহিলা, তিনি নাকি ব্যাগে করে শিশু পাচার করছিলেন। অন্য যাত্রীদের সন্দেহ হয় এবং শিশুটা তারপর উদ্ধার হয়। এই পর্যন্ত ঠিক ছিল এবং যথারীতি ছেলে ধরা, তো ওই মহিলার ওপর উত্তম মধ্যম শুরু হয়। বিষয়টা এখানেই থামেনি। জিআরপি স্টেশনে ট্রেন যখন দাঁড়ায়, ওই মহিলাকে জিআরপির হাতে হ্যান্ডওভার করে দেন যাত্রীরা। এই পর্যন্ত যাওয়ার পর তাদের মনে হয় আরও ব্যাপারটাকে শক্তপোক্ত করা দরকার। কোথায় শিশু সুরক্ষা? কেন ছেলে ধরা গিজগিজ করছে চারপাশে? ফলে বিক্ষোভ ঠিক্ষোভ শুরু হয়ে যায় চারপাশে। এবং বিশ্বাস করুন, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ততক্ষণে এই ছবিগুলো, এই ভিডিও, মারধর করা মহিলাকে, সেগুলো ছড়িয়ে গেছে। বাচ্চাটার ছবি দিয়ে সহমর্মিতায় ফেটে পড়েছেন সবাই। এবং এই বাচ্চাটাকে বাড়ি ফেরাতে সবাই আইডেন্টিফাই করুন, সবাই শেয়ার করুন, এরকম বিষয়গুলো সব লেখা শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়াটাও খুব ইন্টারেস্টিং জানেন তো। যত বেশি শেয়ার কারো আবার মনের মধ্যে থাকে, যে তত বেশি ওই অনেক সময় টাকা পয়সাও পাওয়া যায় আর কি। তো যাই হোক, এমন জায়গায় গোটা বিষয়টা যায়, বিক্ষোভ হঠাৎ এক সময় লাঠিচার্জ করতে বাধ্য হয় জিআরপি। এবার তাতে তো আবার নতুন অ্যাঙ্গেল বেরিয়ে গেল। এবার রেল পুলিশ, তারা কেন লাঠি চালাবে, কেন লাঠি চালিয়েছে, এই অভিযোগে বেশ কিছুক্ষণ রেল অবরোধ পর্যন্ত হয়ে গেল। কিন্তু মজাটা কি জানেন? শেষ পর্যন্ত কি জানা গেল জানেন? জানা গেল ছেলে ধরা কিচ্ছু নয়। ওই মহিলা যিনি ওরকম মার খেলেন, তিনি আসলে শিশুটির মা। ব্যাগে করে না, সন্তানকে আঁচলে ঢেকে নিয়ে যাচ্ছিলেন। ওই মহিলা আসলে ওড়িশার বাসিন্দা, নিজের ভাষা ভিন্ন আর অন্য ভাষা জানা নাই, তো তাই ওই মারমুখী বাঙালিদের বোঝাতেই পারেননি কোলের শিশুটা তার সন্তান, তিনি তার মা। মারধর খেয়ে হতক্লান্ত মাকে জিজ্ঞাসাবাদ করে সত্যিটা যখন ওই জিআরপি জানতে পারে, ততক্ষণে কিন্তু বেশ কয়েক ঘন্টা কেটে গেছে। এই যে বললাম, রাজ্য জুড়ে ততক্ষণে সেই বার্তা রটি গেল ক্রমে। বার্তা না, গুজব। আবার ছেলে ধরা পড়েছে। আবার কথাটা কেন? কারণ এইটাই তো শোনা যাচ্ছে। অদ্ভুত জানেন তো, আমি এটা দেখেছি। কেন হয় এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আমার কাছে নেই, কিন্তু আমরা দেখেছি কোনো একটা বিষয় ঘটলে পর সেই ঘটনা ঘটতে থাকে, অথবা ঘটেছে বলে কোথাও গিয়ে গুজব রটতে থাকে। এই কয়েকদিন আগে যেরকম উত্তর 24 পরগনার বারাসাত, কাজীপাড়া, অশোকনগর, গুমা, মানে অলিতে গলিতে মনে হচ্ছিল ছেলেদারা ঘুরে বেড়াচ্ছে জানেন তো, সেরকম ব্যাপারটা হলো। এবং আজ ফের আমরা দেখলাম
ওই গুজবের জেরেই ছেলে ধরার প্রত্যাবর্তন হলো, মাঝখান থেকে এক মা মার খেয়ে গেলেন। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। আলোর গতিবেগ কত? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। গুজবের গতিবেগ কত? শুরুটা হয়েছিল বারাসাত থেকে, তারপর একে একে অশোকনগর, খড়দা, বনগাঁ, মেমারি, বিরাটি। গুজবের গতি থামছে না কিছুতেই। কেন? কান নিয়ে গেল চিলে, কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটছে একদল জনতা। কেন? বিরাটির ঘটনা ফের একবার কানে আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গুজবের পরিণামটা কত ভয়ানক। বিরাটি পর্বের শুরুটা এভাবেই। ভিড়ে ঠাসা ট্রেনের ভেতর ছোট্ট বাচ্চাটাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়লেন একদল সহনাগরিক। কার থেকে উদ্ধার, কেন উদ্ধার বোঝার অত সময় নেই। ব্যাগের মধ্যে নাকি শিশু সন্তান রয়েছে, আর মহিলা থতমত খেয়ে গেছেন। ব্যাস, এইটুকুই যথেষ্ট। মহিলাকে শিশু চোর আর নিজেদের উদ্ধারকারী প্রমাণে মরিয়া হয়ে ওঠেন সবাই। মহিলাকে মারধর, ট্রেন অবরোধ, পুলিশের লাঠিচার্জ সব হলো। সব শেষে জানা গেল শিশুর মা ওই মহিলা, যাকে চোর বলে গুজব রটে গিয়েছিল নিমেষে। একটু মনে করিয়ে দিই, গুজব, বারাসাতে শিশু চুরি ও খুন, পরিণাম তীব্র আতঙ্ক, বিশৃঙ্খলা। ঘটনা, জেঠুই খুন করে গুজব ছড়িয়েছিল। গুজব, বনগাঁ 9 নম্বর ওয়ার্ডে ছেলে ধরা ঘুরছে। পরিণাম, ভবঘুরে যুবককে গণপ্রহার করা হয়। ঘটনা, আক্রান্ত যুবক মানসিক ভারসাম্যহীন। গুজব, মেমারিতে মেলা চলাকালীন এক শিশু চুরির গুজব ছড়ায়। পরিণাম, খোকন রায় নামে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। ঘটনা, ঘরের মধ্যেই শিশুটিকে পাওয়া গিয়েছিল। গুজব, অশোকনগরে ঘুরছে তরুণী শিশু চোর। এই গুজব রটে যেতে বেশি সময় নেয়নি, সেখানেও পরিণাম একই, তরুণীকে মারধর করা হয়, উদ্ধারে যেতে হয় পুলিশকে। ঘটনা কি ছিল? কোনো শিশু চুরির ঘটনা হয়নি এলাকায়। গাইঘাটাতেও তাই। বাজারে ঘুরছে ছেলে ধরাই গুজব রটেছিল। এক যুবককে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়েছিল। শিশু নিখোঁজের কোনো ঘটনা গাইঘাটা এলাকায় ঘটেনি। তাহলে কেন বারবার এমন ঘটনা? কেন জনতা 7 তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে আইন হাতে তুলে নিচ্ছে? 95 সালে মূর্তির গণেশ দুধ খেয়েছিল। সোশ্যাল সাইট ছাড়াই সে সময় দুধপানের গুজবটা পৌঁছে গিয়েছিল কোনায় কোনায়। সচেতনতা নাকি সহনশীলতা, বোধ নাকি বুদ্ধি, অভাবটা কিসের? 95 থেকে 2024 প্রশ্নটা বদলালো না। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, লুক বিফোর ইউ লিপ। লাফ দেওয়ার আগে একবার তাকিয়ে তো দেখুন কোথায় লাফ দিচ্ছেন, কতটা লাফ দেওয়ার দরকার, আদৌ লাফ দেওয়ার দরকার আছে কিনা। এই আমাদের সহনাগরিকরা যারা এরকম তৎপরতার সঙ্গে ছেলে ধরা ধরছেন এবং বেধড়ক মারধর করছেন, এদের সতর্কতাটা প্রশংসাযোগ্য। এদের এই যে ভেতরে ভেতরে একটা কিছু করার ইচ্ছে, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে, এটাও প্রশংসার যোগ্য। কিন্তু এই ইচ্ছেগুলোকে, এই যে আপনাদের মনের ভেতরে যে এরকম শুভ চিন্তা, মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে একটা আকুলতা, সেগুলো কেন ভুল পথে বইয়ে দিচ্ছেন বলুন তো? এগুলোকে এইভাবে যেখানে সেখানে হাতে সুখ করার আগে একটু ভেবে দেখবেন না সত্যিটা কি, তারপর নয় উদ্যোগী হবেন। দেখুন, ভাইপোকে খুন করে ছেলে ধরার গল্প ফেঁদেছিলেন বারাসাতের আঞ্জিব নবী। দুদিন আগে ওই আঞ্জিবকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে শিশু চুরির সব মিথ্যে। যা যা ঘটনা দেখেছেন পরপর আপনাদের দেখালাম অতগুলো ঘটনা, একটাতেও শিশু চুরির কোনো ঘটনা ঘটেনি, পুরোটা গুজব। তারপরেও এগুলো কিন্তু আমরা দেখিয়েছি, আপনারা সবাই জানেন, কিন্তু তারপরেও আজ ওই বিরাটিতে সন্তান কোলে মাকে দেখে
কেন ছেলে ধরা সন্দেহ করলেন ট্রেন যাত্রীরা? এর কারণ একটাই, মানুষের ধারণা, পাবলিক পারসেপশন। ওই কান নিয়ে গেল চিলে শুনলেই কানে হাত না দিয়ে চিলের পেছনে ছোটাটা আমাদের চিরকালীন অভ্যেস। এই অভ্যেসগুলো কিন্তু এমনি এমনি হয় না, তার থেকেও আর একটা বড় দুটো কারণ আছে জানেন তো। এই যে এখন যে ঘটনাগুলো ঘটছে না, তার পেছনে আরও দুটো বড় কারণ আছে। একটা হলো অনিশ্চয়তা, আর একটা হলো অসহিষ্ণুতা। আমরা সবাই বোধহয় অসহিষ্ণুতায় ভুগছি জানেন তো। এবং সব থেকে বড় কথা, তার শুরুটা ওই অনিশ্চয়তা থেকে। যা নেই তা তো নেই, পাওয়ার হয়তো সম্ভাবনাও নেই, কিন্তু যা আছে তা হারানোর ভয়টাও ক্রমশ বোধহয় আমাদের মনে জেঁকে বসছে। তা সে জমি হোক, বাড়ি, টাকা, চাকরি, সম্ভ্রম হোক বা সন্তান, যাই হোক না কেন, হারাতে পারি, চলে যেতে পারে। এই অনিশ্চয়তায় ভুগছি আমরা। এটা না এক ধরনের বিপন্নতা জানেন তো। আর এই বিপন্নতাই জন্ম দেয় অসহিষ্ণুতা। এই যে ভেতরে ভেতরে যে সমস্ত জ্বালা যন্ত্রণা, সেগুলো মানুষ পিটিয়ে উসল করার একটা আকাঙ্ক্ষা তৈরি হয় মনের মধ্যে। কি হয়েছে না হয়েছে দেখার দরকার নেই, যা ভাবছি, যা শুনছি সেটা সত্যি কিনা এসব ভাবার সময় নেই। স্রোতে গা ভাসিয়ে দিতে হবে। এবং সবথেকে বড় কথা, এইভাবে অ্যাক্টিভ হয়ে যেতে হবে। আরও কয়েকজন কাউকে ছেলে ধরা ভেবে মারছে, সুতরাং আমারও তো তার মধ্যে একটা দায়িত্ব রয়েছে, আমি একটু মেরে নিই। এই যে এই প্রবণতা, এটার পেছনে তো অসহিষ্ণুতা। সেই অসহিষ্ণুতাটা কোত্থেকে আসছে বলুন তো? এটাও ভাবার দরকার আছে। সবাই বলে দিলাম, সবাই জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু কেন হলো সেটা ভাববো না, তা তো হয় না। আমরা ভাবছি, দেখুন যে কোনো তরলের স্বভাব কীরকম, তারা ওপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে। ওপর থেকে নিচের দিকে গড়ানোটাই তো তরলের ধর্ম। এই অসহিষ্ণুতা বা মানুষের যে ধারণা, পাবলিক পারসেপশন, সেটাও কীরকম খুব তরল জাতীয় কোনো কিছু, যেটা ক্রমশ ওপর থেকে গড়িয়ে নিচে নামে। তাহলে তো আপনাদের ভেবে দেখতে হবে যে আমাদের ওপর, আপনার আমার ওপর, মানে জনতার ওপর কারা আছেন জানেন আপনারা? নেতারা। তার মানে নেতারা যেটা করছেন, রাজনৈতিক দলগুলো যেটা করছে, সেটাই কি চুইয়ে চুইয়ে এই জনতার মধ্যে ঢুকে পড়ছে। বিরোধী দল করার অপরাধে এ রাজ্যে তো মারধর করাটা মোটামুটি জলভাত হয়ে গেছে। সেই রাজ্যে সন্দেহের বশে অসহিষ্ণু হয়ে কাউকে পিটিয়ে দেওয়াটা কি খুব অস্বাভাবিক কোনো ব্যাপার? তবে সব কিছুতেই অন্যায়, সব কথাতেই যে প্রতিবাদ, এইরকম যে সবাই মিলে মারমুখী হয়ে উঠছেন, যে কোনো অন্যায় দেখলেই প্রতিবাদে ফেটে পড়ছেন, এরকম তো ব্যাপারটা বোধহয় না, তাই না? মানে লোকে অসহিষ্ণু হচ্ছে বেছে বেছে। এই বাছাই করার ধারণাটাও মনে হচ্ছে ওই রাজনীতি আমাদের শেখাচ্ছে। প্রসেস তো একটা। যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জবরদখল তুলতে। তিনি তো বলেননি শুধু ফুটপাথকে জবরদখল মুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একবার খেয়াল করে দেখুন, যারা ফুটপাথ দখল করে আছে সেই দখলদারদের তুলতে হবে। আবার যারা জমি জায়গা দখল করে ঘরবাড়ি পর্যন্ত তৈরি করে ফেলেছে, তাদের বেআইনি নির্মাণ ভাঙতে হবে। যারা সরকারি জমি দখল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এগুলো মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন। মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করেছিলেন গত পরশু, মানে সোমবার। আজ বুধবার। কতক্ষণ পেরিয়েছে? 48 ঘন্টা। আচ্ছা, এই দুদিনে পুলিশ কি একটাও বেআইনি ইট খুলেছে? পুলিশ, পুরসভা, কেউ দেখেছেন আপনারা? শুনেছেন? বেহালার ম্যান্টনে ফুটপাত আটকে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক অফিস। ঠিক ধরেছেন, পার্থ চট্টোপাধ্যায় তো জেলে, আমরাও জানি, সবাই জানে। এবং তাকে প্রায় যে ত্যায্য করে রেখেছে তৃণমূল, এটাও সবাই জানে। তারপরেও ম্যান্টনের ওই ফুটপাত আটকে থাকা অফিসটাকে পুলিশ কিন্তু ছুঁতে পারেনি। অথচ এর মধ্যে কলকাতা পুলিশ, এই কলকাতার থেকে শুরু করে, কলকাতা পুলিশ কেন, মানে রাজ্যের পুলিশ, তারা কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত জেলায় জেলায় রাস্তা থেকে জবরদখল তুলেছে। গুমটি দোকান ভাঙতে বুলডোজার নেমেছে। আজকে যেরকম কলকাতার আলিপুরে চিড়িয়াখানার কাছে বুলডোজার নেমেছে, নিউ টাউনে বুলডোজার নেমেছে। কিন্তু ছবিতে কি ধরা পড়ছে? গরিব দোকানদারদের কান্না। রাস্তা জবরদখল মুক্ত করতে হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এটা ঠিক, এর মধ্যে কোনো ভুল নেই। কেউ অন্যায়ভাবে রাস্তা যদি দখল করে রাখেন, তারা জবরদখলকারী এবং সেই দখল সরাতে হবে।
এতেও কোনো অন্যায় নেই। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের কাজে। দখলদার বলতে কি শুধু ওই দোকানদাররা, ওই গরিব মানুষগুলো? তারা যদি সরকারি জায়গা বেআইনিভাবে দখল করেন তাহলে তারা যেমন অপরাধী, অপরাধী তারা, কিন্তু যারা এতদিন ওই সরকারি জায়গায় রাস্তা টাস্তা আটকে তাদের বসালেন এবং বিনিময়ে কিছু টাকা পয়সা হয়তো পকেটে পুরলেন, তারাও তো সমান অপরাধী। তারা কেন ছাড় পাবেন? রবীন্দ্রনাথ তো সে কবেই লিখে গেছেন। ভাবি কি করে লিখলেন ভদ্রলোক, এতদিন আগের থেকে সব দেখতে পেয়েছেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আচ্ছা, রবীন্দ্রনাথের কথা ছেড়ে দিন, মুখ্যমন্ত্রীর কথা তো শুনবেন। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, কাদের বিরুদ্ধে বলেছিলেন, সব ভুলে গেলেন এত তাড়াতাড়ি, জাস্ট 48 ঘন্টার মধ্যে। রক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। তদন্ত এগোচ্ছে, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না, আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে, নো। আর অরূপ, গৌতম, তোমরা যারা এখানে আছো, নন্দিতা তুমিও বাদ নাও, বালির এমএলএও আছে, কিন্তু তোমাদের বারবার বলবো, ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই, কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে মানুষের প্রয়োজনে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আচ্ছা, জবরদখলের বিষয়টা নিয়ে এত কথা শুনলেন, কিন্তু বিষয়টা কি তাহলে শুধু এই গুমটিতে এসে ঠেকলো? মুখ্যমন্ত্রী হাওড়া পুর প্রশাসনের দিকে আঙুল তুলেছিলেন, বিধাননগরের পুরসভার দিকে আঙুল তুলেছিলেন, নিজের দলের নেতা মন্ত্রীদের নাম করে করে বলেছিলেন কোথায় কে জবরদখল করাচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, সব বলে দিয়েছিলেন। মনে যা যা আছে, যা যা তথ্য তার কাছে আছে, সব পরিষ্কার করে দিয়েছিলেন। তারপরেও শুধু শেষ ওই গুমটিতে। আমার কি মনে হয় জানেন তো, পুলিশ ওই পাবলিক পারসেপশনের জাঁতাকলে পড়ে গেছে। পুলিশেরও একই অবস্থা। মুখ্যমন্ত্রী বলেছিলেন সমস্ত কাককে ভয় দেখাতে একটা কাককে মেরে ঝুলিয়ে দিতে। পুলিশ মনে হচ্ছে শুধুমাত্র ওই গরিব দোকানদারদেরই কাক বলে ভেবেছে, তাই তাদের দোকান ভাঙছে, জিনিসপত্র ছুঁড়ে ফেলছে। না, সব কিছু যে ছুঁড়ে ফেলে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে এমনও কিন্তু নয়। তাদের এরকম ভাববেন না, তাদেরও এই সমস্ত বোধশোধগুলো আছে। এই দুদিন আগেই তো সেক্টর 5-এ ফুটপাথে দখলদারদের সাবধান করে দিয়েছিল পুলিশ, এবং তারপর নাকি সাবধান করার জন্য জিনিসপত্র রাস্তাতে জুড়ে যেগুলো ছিল সেগুলো নাকি ছুঁড়েও ফেলে দিয়েছিল। শুধু শুনছিলাম বিরিয়ানির হাঁড়িগুলো নাকি যত্ন করে তুলে নিয়ে গেছে। সেদিন শুনেছিলাম, জানি না সত্যি মিথ্যে, আজ দেখলাম ভবানীপুর যদুবাবুর বাজারের কাছে দখলদার তুলতে গেছিল পুলিশ, জিনিসপত্র সব ছুঁড়ে ফেলছিল। শুধু এক ফলওয়ালার আমের ঝুড়িগুলো দেখলাম পুলিশ খুব যত্ন করে গাড়িতে তুলছে। বুঝলাম পুলিশ হলো মানুষ, তো জিনিসপত্র নষ্ট করা যে উচিত নয়, বিশেষ করে ভালো ভালো জিনিস, সেটা বিলক্ষণ জানে। তাই সেদিন বিরিয়ানি, আজ আম, এগুলো নষ্ট করেনি। শুধু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না,
মুখ্যমন্ত্রী বলার পরেও কেন দোকানদারদেরই শেষ পর্যন্ত কাক বলে ভাবল পুলিশ? মুখ্যমন্ত্রী তো নাম ধাম সবই বলে দিলেন, তারপরেও পুলিশ কেন শুধু এই দোকানদারদেরই কালপেট ঠাউরাচ্ছে বলুন তো? এই দোকানদারদের এত সাহস, এত ক্ষমতা, রাস্তা দেখছে, ফাঁকা জায়গা দেখছে, নিজের ইচ্ছে মতো বসে যাচ্ছে। সম্ভব এটা? জানতো গিয়ে করে দেখুন কি হয়। দোকানদারদের বসানোর পেছনে যারা আছেন তাদের বিরুদ্ধে কি করতে হবে সেটাও কি মুখ্যমন্ত্রীকেই বলে দিতে হবে? পার্টির লোক নয়, আমি হকার। লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানে বিধানসভা এখনো আছে। ভোটে উঠেছে তো ব্যাস, বিধানসভা এখনো আছে। বিধানসভা ভোট আছে সামনে, চাপ নেই। বিধানসভা ভোট আছে সামনে, আমরাও বুঝে নেবো, বিধানসভা তো বুঝে নেবো। বাচ্চা আছে, তাহলে আমার কে দেখবে? এখন কে দেখবে বলুন? সবার দোকান রাখলে আমার দোকানটা তুলে নিয়ে যাচ্ছে। দেখুন এতগুলো লোকের, আমারও পানবন্দির ছোট দোকান, দেখুন বলছি সরিয়ে দিচ্ছি, জোর জবরদস্তি তুলে নিল পুলিশে। নির্বাচনটা পড়ে যাওয়ার জন্য কাজটা আটকিয়েছিল, কিন্তু আমরা যতই করি না কেন, যেহেতু পুলিশ এই কারণে সক্রিয় বেশি করে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে কোথাও হকার উচ্ছেদের কথা বলেনি, একটা ওয়ার্ডও বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে রাজধর্ম পালন এবং তার সঙ্গে রাস্তাগুলির নিরাপত্তা, সৌন্দর্যায়ন, পথচারীদের স্বার্থ এবং হকারদের স্বার্থ সমস্তটাই যথাযথ আনুপাতিক হারে বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কিছু বার্তা দিয়েছেন, কিছু বার্তা দেবেন। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ। সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বাধা দিন। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে, উইদাউট নোটিশ বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। মানে আমরা বুঝলাম এবার বিজেপি তারাই হকারদের পাশে দাঁড়াবে, কিন্তু পাঁজিতে লেখা আছে মঙ্গলবার, মানে এক্ষেত্রে শুক্রবার, পরশু থেকে ভালো সময়, ওই সময় থেকে আর যদি এরকম হকারদের উচ্ছেদ করা হয় তার পাশে বিজেপি দাঁড়াবে। এবং কুণাল ঘোষের বক্তব্য শুনলাম, একদম স্পষ্ট জলের মতো করে বুঝে গেছেন মুখ্যমন্ত্রী কি বলেছেন। ঠিকই তো, যা যা বললেন তিনি সেইগুলোই মুখ্যমন্ত্রী বলেছেন। এবার মুখ্যমন্ত্রী অত স্পষ্ট করে বলে দেওয়ার পরে যদি কারো বুঝতে অসুবিধা হয়, তার ফলটা কি হয়? তার ফল কি হয় জানেন? বিরোধীদের দিকে লোপ্পা বল ছুড়ে দেওয়া হয়। এই যে পুলিশ বেছে বেছে কিছু দোকানদারকে জবরদখলকারী হিসেবে যে শাস্তি দিচ্ছে, তাদেরকে তো মনে হচ্ছে যে পুলিশের বড়শিতে কি শুধু ওই চুনোপুটি উঠছে? রাঘব বোয়ালদের ধরতে পুলিশ কেন জাল ফেলছে না? দেখুন, এই সমালোচনা করার সুযোগটা যেরকম বিরোধীরা পাচ্ছেন, তেমনি এক যাত্রায় পৃথক ফল হচ্ছে বলে আন্দোলনের হুঁশিয়ারি দিতে পারছে হকার সংগ্রাম কমিটি। এবং তার থেকেও মোক্ষম চাপটা বোধহয় তৈরি করে দিলেন ওই হকার। শুনলেন তো, যিনি সবার সামনে বললেন আসছে 2026 আসছে, এবার 2 বছর ধরে রাগ পুষে রেখে যদি 26-এ সেই রাগটা উসুল করে নেন এই দোকানদাররা, এই হকাররা, তাহলে পুলিশের কিন্তু কিচ্ছু নয়। ক্ষতি যা হবার সেটা হবে রাজ্যের শাসকের, রাজ্যের শাসক দলের। কারণ একজনের মনের
রাগ, ব্যথা, অসহিষ্ণুতা এগুলো মুখে মুখে ছড়ালে কি হয় দেখলেন তো এই গুজবের কি মহিমা। গুজব কেমন আলোর থেকেও দ্রুতগামী হতে পারে, আর কিভাবে ওই যেখানে সেখানে কখনো ছেলে, কখনো পুরুষ, কখনো মহিলা, কখনো বাচ্চা, তারা সবাই মারধর খেয়ে যেতে পারে। দেখুন, এখন যদি 2026 পর্যন্ত মুখে মুখে রটতে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শক্তের ভক্ত আর নরমের জোব, তাহলে রাজনৈতিক ক্ষতির কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে শহরাঞ্চলের ভোট যখন তৃণমূলকে চিন্তায় রেখেছে, তখন কিন্তু পুলিশের একটু নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, তাই না? একটা বৃহত্তর স্বার্থে। আর বিরোধী দল নেতা তো বলেই দিলেন, শহরে তৃণমূল ভোট পায়নি বলে এভাবে গায়ের ঝাল মেটাচ্ছে। মানে হকারদের রাগে ধুনো দেওয়ার লোকের তো অভাব হবে না, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, শুভেন্দু অধিকারীকে এই কথাগুলো বলার সুযোগ করে দিলেন কে? এটা কিন্তু পুলিশ কর্তারা ভেবে দেখতে পারে। তারা যদি জবরদখলকারীকে আর জবরদখল করিয়েছে কে এর মধ্যে বাছবিচার না করতেন, মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরেও যদি প্রভাবশালীদের বিরুদ্ধে হাত গুটিয়ে না থাকতেন, তাহলে কি বিরোধীরা এই কথাগুলো শোনানোর সুযোগ পেতেন? তবু ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী নেত্রী নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আগে হলে, বিরোধী নেত্রী হলে কি হতো তারা একবার একটু ভেবে দেখতে পারেন। মানে মনে করিয়ে দেওয়ার জন্য 1996 সালটাই তো যথেষ্ট। সেবার ওই অপারেশন সানশাইনের প্রতিবাদে, মানে হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গড়িয়াহাটে হকারি করতে নেমে পড়েছিলেন মমতা ব্যানার্জি। এখনকার বিরোধী নেতারা যে গিয়ে ওই গুমটি আগলে বুলডোজারের সামনে দাঁড়াচ্ছেন না, গরিব দোকানদারদের সমব্যথী সাজতে তিথি, পাঁজি, নক্ষত্র এই সমস্ত দেখছেন বা হাওয়া বুঝছেন, এটাই তো যথেষ্ট। এতে পুলিশ প্রশাসন কিছুটা সময় পাচ্ছে। আর এই সুযোগে আমরা একটা কাজ করতে পারি, জানেন তো, মেডিজির মতো একদম তৈরি করে আপনাদের দেখিয়ে দিতে পারি ফুটপাথের বাইরে আর কোথায় কোথায় জবরদখল রয়েছে, আর সেই সমস্ত জবরদখলের পেছনে কত বড় বড় মাথা আছে। এবং সেটা করব আমরা। আর সেটা করতে আমাকে কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো এই মুহূর্তে অন্তত না বললেই নয়। কেশরিয়া বেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরিয়া বেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। রবীন্দ্রনাথ আমাদের সব কিছুতে আছেন। বিশেষ করে বীরভূমের ব্যাপারে কথা বলতে বসলে রবীন্দ্রনাথ আপনার থেকে এসে যান। আর শুধু শান্তিনিকেতন নয়, রবীন্দ্রনাথ তো বীরভূমের প্রাণে, মনে, কাজে, কর্মে সব কিছুতে ছড়িয়ে রয়েছেন। বীরভূমের কসবা গ্রামে একটা বিলাসবহুল আবাসন তৈরি হচ্ছে, জানেন তো। আবাসন নির্মাণকারী সংস্থা, তারাও বোধহয় ওই রবীন্দ্রনাথের 2 বিঘা জমির থেকে, ওই কবিতাটার থেকে অনুপ্রেরণা নিয়েছে। বাবু যেভাবে উপেনের 2 বিঘা জমিও কেড়ে নিয়েছিলেন, এই আবাসন নির্মাণকারী যে সংস্থা, তারাও নাকি উপেনদের 22 বিঘা জমি কেড়ে নিয়েছে। 22 বিঘা। কসবা গ্রামের ওই বাসিন্দাদের অভিযোগ কি জানেন? সরকার থেকে তারা ওই সমস্ত জমির পাট্টা পেয়েছিলেন, কম নয়। ওই বললাম, সব মিলে 22 বিঘা জমি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আর সেই সমস্ত জমি নাকি জোর করে ভয় দেখিয়ে ওই সংস্থা দখল করে নিয়েছে বলে তারা অভিযোগ করছেন। এটা ওই জমির পাট্টা যারা পেয়েছিলেন, সেই আদিবাসী মানুষগুলো, তারা বলছেন। দেখুন, পাট্টা বিলির পরেই নাকি গ্রামে গ্রামে গিয়ে হুমকি দেওয়া হয়েছিল, ওই পাট্টার কাগজ কোম্পানির হাতে তুলে না দিলে ছেলেপুলেদের লাশ দেখতে হবে। ল্যাঙ্গুয়েজটা শুনলেন? কোম্পানি তো, তা সে রিয়েল এস্টেটেরই কোম্পানি হোক বা দাউদ ইব্রাহিমের ওই ডি কোম্পানি হোক, কোম্পানি থাকলে সব কোম্পানির হাবভাবি বোধ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব সুবোধের মতো হয়ে যায়। জোর করে ওই কৃষকদের জমি কেড়ে সাহেবরা নীল চাষে বাধ্য করত। আর বীরভূমের
এই কোম্পানি সাহেবরা তারা জোর করে জমি কেড়ে তাতে আবাসন গড়ছেন বলে অভিযোগ উঠছে। যারা সরকারের দেওয়া জমি ওই সংস্থার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে, এতদিন যাদের মুখ বন্ধ ছিল ভয়ের চোটে, এতদিনে কিন্তু তাদের মুখে কথা ফুটেছে। কেন ফুটেছে জানেন? তাদের সাহস জুগিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের কসবা গ্রামের মানুষজন দেখছেন যে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কিভাবে নেতা মন্ত্রী পুলিশকে ধমক দিচ্ছেন, কিভাবে জায়গা জমি জবরদখল মুক্ত করতে নির্দেশ দিচ্ছেন। এবার এগুলো শুনে এই বীরভূমের কসবা গ্রামের এই মানুষগুলোর মনে সাহস এসছে। তারাও ভাবছেন মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন তাদের জমিও তারা ফেরত পাবেন। তাই তারা একদিন পর অভিযোগ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ভরসা দিয়েছেন, তো মানুষ তার কথায় আস্থা রেখেছে, আস্থা রাখে তারা। মুখ্যমন্ত্রী কিছু বললে এতদিন ধরে তো আস্থা রেখেই এসছে। কিন্তু মুশকিল কি জানেন? মুখ্যমন্ত্রী তো রাস্তায় নেমে ওই আস্থার মর্যাদাটা দেবেন না। তিনি তো আর জবরদখল মুক্ত করতে নিজে পথে নামবেন না, নিজে তো বুলডোজার চালাবেন না। তাহলে মানুষের আস্থার মর্যাদাটা কে দেবে? সবাই জানেন, প্রশাসন। মুখ্যমন্ত্রীর কথার পর এখন এটা প্রশাসনের দায়। তাদেরই কিন্তু ওই আস্থার মর্যাদা রক্ষা করতে হবে, কারণ সেটা যদি তারা না করেন আলটিমেটলি অমর্যাদা হবে মুখ্যমন্ত্রী। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। জমি দিবি নাকি ছেলের মাথা নিবি, হুমকি, হার হিম করা হুমকি। অভিযোগ এই হুমকিটা শুনেছিলেন যারা, তারা বীরভূমের পাড়ুই থানা এলাকার কসবা গ্রামের বাসিন্দা। তাদের কি অপরাধ? তাদের অপরাধ, সরকার তাদের পাট্টা আর বর্গা দিয়েছিল। কসবার খঞ্জনপুর মৌজায় 22 বিঘা জমির পাট্টা আর বর্গা আদিবাসী আর কৃষকদের মধ্যে বিলি করেছিল রাজ্য সরকার। ওই 22 বিঘা জমি হলো কাল। অভিযোগ, বড় এক সংস্থার লোকজন রাতারাতি বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিতে শুরু করে, জমি দিবি নাকি ছেলের মাথা নিবি। ওই যে মাথা নেব। মাথা নেবে? হ্যাঁ। কি মাথা নেবে? কার মাথা নেবে? আমার ছেলে একটা আছে। জমি না দিলে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে নাকি? মেরে দেওয়া হুমকি দিচ্ছে। বলছে তুমি জমি দেবে না ছেলের মাথা নেবে। তখন তো উনিরা তো সব ঘুমিয়ে গিয়েছিল। বাবাকে বেটাকে বললাম, বাবা তুমি জমি ছেড়ে দাও, আমরা ভিক্ষুরে খাবো, ভিক্ষুরেই খাবো। তো এই জমি তো ফটিকবাবু দিয়েছিল আমাদেরকে চাষ করবার জন্য খেতে। সরকারের দান করা জমিতে আবাসন করে উঠবে, তাই পাট্টা চাই। পাট্টা যার, জমি তার। এই জন্যই নাকি হুমকি, হুঁশিয়ারি। খঞ্জনপুরের ওই জমিতে গড়ে উঠছে এক বিলাসবহুল আবাসন। সেই আবাসন জোর করে দখল করা জমিতে তৈরি হচ্ছে বলেই তো অভিযোগ। এতদিন যারা ভয়ে চুপ করেছিলেন তারা এখন মুখ খুলছেন। কিসের জোরে? জোরটা ঝুঁকিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী, শান্ত্রী, নেতা নেত্রীদের সতর্ক করার পর, জমি জবরদখল মুক্ত করার জন্য পুলিশকে হাত খুলে কাজ করতে বলার পর বীরভূমের ওই মানুষগুলো প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। লিখিত অভিযোগ জমা পড়েছে জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির কাছে। অভিযোগের কাগজ, পাট্টার নথি সব TV9 বাংলার হাতেও এসেছে। জেলা শাসক এবং জেলা পরিষদের সভাধিপতি দুজনেই বলছেন, দখলদার যত শক্তিশালী হোক, বেআইনি দখল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। ইনকোয়ারি যে ফাইন্ডিংস হবে তাই অনুযায়ী যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে অন্যায়ভাবে ঠকিয়ে দিয়ে করেছে, জমি তাদের ফেরত দেওয়া হবে, সে যত বড় যত কনস্ট্রাকশন হোক না কেন। সে কথাটাই বলছি, যদি ওদের যে ওনারা যে আবেদন করেছেন সে আবেদনের পরিপ্রেক্ষিতে 1% সত্যতা থাকে, তাহলে ওদের পক্ষে পুরো জেলা প্রশাসন ওদের পক্ষে থাকবে এবং ওদের জমিগুলো ফিরিয়ে দেওয়া। কিন্তু যে সংস্থার বিরুদ্ধে জমি দখল করে আবাসন গড়ে তুলছে বলে অভিযোগ, তারা কি বলছে? সংস্থার কর্তা বা কর্মীরা কেউ ফোন ধরেননি। TV9 বাংলার রিপোর্টারের ফোনের কোনো উত্তর দেননি। সিঙ্গুর নন্দীগ্রামে জমি বাঁচাতে আন্দোলন করে যার ক্ষমতায় আসা সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু ঘোষণা করেছিলেন এই রাজ্য থেকে কারো কাছ থেকে জোর করে জমি নেওয়া হবে না। তখন একটা সময় ছিল, তারপর তো বহুদিন কেটে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে তার দল, তার প্রশাসন সেসব অনেকেই বলেন নাকি ভুলে গেছে। নাহলে কি আর রাজ্যের দিকে দিকে এরকমভাবে জবরদখলের অভিযোগ ওঠে বা কেউ এরকম জবরদখলের জায়গায় পৌঁছানোর সাহস পায়? বীরভূমে
সরকারের দেওয়া জমি দখল হচ্ছে বলে যে অভিযোগ, সে তো দেখলেন, নিজের সামনে দেখলেন। ওটা তো একটা উদাহরণ, আরও আছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বারাসাত পুরসভায় সেখানে 7.5 বিঘা পুকুর ভরানোর ঘটনাটাই বা কী করে বাদ দেবেন বলুন তো। বা পুরুলিয়া শহরে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ এড়িয়ে যাওয়া যাবে? বীরভূমের কৃষকরা মুখ্যমন্ত্রীর কথায় যেমন সাহস সঞ্চয় করেছেন, তেমন সাহস কেন সবাই পাচ্ছেন না বলুন তো? কেন যাবতীয় জবরদখল তুলে দিতে এ রাজ্যে অভিযান হচ্ছে না? কেন পুকুর বোঝানো বন্ধ হচ্ছে না? অনেকগুলো প্রশ্নগুলো আমাদের, উত্তরটা দেবেন নেতারা, কারণ তারাই ভালো করে জানেন পুলিশ প্রশাসনের হাত পা কোথায় কিভাবে বাঁধা থাকে, কে বাঁধেন আর কিভাবে বাঁধেন। এটা ওই এক্সটেনশন পা গোপালিকাকে জিজ্ঞেস করুন, উত্তরটা দিতে। ইমেজ বিল্ড আপের কাজ হচ্ছে। আমরা তো বলতাম তৃণমূলের সবাই চোর, উনি তো মাইকে বলতেন আমি চোর, অভিষেক চোর, ববি চোর। উনি তো বলছেন সুজিত চোর, গৌতম চোর, ডাবগ্রাম ফুলবাড়ি চোর, SJDA চোর, HDA চোর। বিজেপি যা বলেছে নির্বাচন চলাকালীন, এখন তো মুখ্যমন্ত্রী নিজে বলছে। কাল নবান্ন সভাঘরে আবার পুরপ্রধানদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে কি সল্টটেক নিয়ে ফের কোনো কড়া কথা বলতে শুনবো আমরা? কথাটা বলছি কারণ ইস্যুর তো অভাব নেই। আমরা খবর পেয়েছি বিধাননগর পুরসভায় বেআইনি হোর্ডিংয়ে ভর্তি হয়ে গেছে। সরকারি হিসেবে পুরসভায় হোর্ডিং রয়েছে মাত্র, গোটা পুরসভাটায় মাত্র 130টা। আর একটা বেসরকারি সংস্থার হিসেব বলছে, যারা এই সমস্ত পরিসংখ্যানগুলো নেন টেন আর কি, সংখ্যাটা অন্তত 737, 600রও বেশি অনুমোদনহীন হোর্ডিং সল্টলেকের বিভিন্ন প্রান্তে রয়েছে। এবার হোর্ডিং মানে কি? দৃশ্যদূষণ। যত হোর্ডিং তত দৃশ্যদূষণ, পরিবেশের ক্ষতি। এগুলো তো তাত্ত্বিক কথা, এগুলো ধরে নিলাম, ঠিক আছে, এগুলো ভুলে যান। এত বেশি বেআইনি হোর্ডিং থাকা মানে তো পুরসভার ক্ষতি, রাজস্বের ক্ষতি। এই টাকাগুলো তো আমাদেরই উন্নয়নের কাজে লাগে, সেই জন্যই তো টাকার আসা দরকার পুরসভার। দেখুন, আমরা কিন্তু সেধে বলছি না। গত বছর জুনে পুরসভার মেয়র পরিষদের বৈঠকেই কিন্তু এই বিষয়টা উঠেছিল, আর তার নথিও রয়েছে, এবং তাতে দেখা যাচ্ছে বেআইনি হোর্ডিংয়ের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। নেতারাই করেছেন, যারা দায়িত্বে আছেন তারাই করেছেন, পুরসভার গোটা বিষয়টা জানা। নতুন করে টেন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে, কিন্তু এই 1 বছরে কিচ্ছু এগোয়নি। হোর্ডিং বাবদ তার 5 বছরে, যেটা শোনা যাচ্ছে যা হিসেব, 5 বছরে অন্তত 100 কোটি টাকা রোজগারের সুযোগ রয়েছে পুরসভার, বছরে 20 কোটি। তাহলে বলতে হয় টেন্ডার না দেওয়ায় বহু কোটি টাকা রাজস্ব পায়নি পুরসভা, অথচ হোর্ডিংগুলো দিব্যি দাঁড়িয়ে আছে। আর সেখানেই তো প্রশ্নটা উঠছে, কে বা কারা তাহলে অনুমতি দিলেন? কার অনুমতিতে ওইভাবে পুরসভায় আলোচনার পরেও দিব্যি এই হোর্ডিংগুলো দাঁড়িয়ে রয়েছে? মুখ্যমন্ত্রী যে বিনিময় প্রথার কথা বলছিলেন, এখানে কি সেটাও হয়েছে? হলে কতটা হয়েছে? একটা স্বেচ্ছাসেবী সংস্থা RTI করেছিল জানেন তো, কিন্তু পুরসভা কোনো উত্তর দেয়নি। কৃষ্ণা চক্রবর্তী মেয়র, পুরসভার ক্যাপ্টেন, ফলে দায় তো তিনি কিছুতেই অস্বীকার করতে পারেন না। তারপর বিজ্ঞাপন বিভাগও আবার মেয়রের হাতেই, সুতরাং দায় আরেকটু খানিকটা বেশি। দেখুন, শঙ্খ ঘোষ লিখেছিলেন না, তোমার জন্য দাঁড়িয়ে আছি একলা হয়ে গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। বিধাননগরের পুরকর্তারা কি এই বিজ্ঞাপন কেলেঙ্কারির জন্য লজ্জায় মুখ লুকোবেন নাকি? অবশ্য পুরসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর কথা শোনার থেকে এই কেলেঙ্কারি বেশি লজ্জার কিনা, এটাও কিন্তু ভেবে দেখার মতো ব্যাপার একটা। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। পাবলিক ফান্ডটা যে শুধু নয়ছয় হয়েছে তাই নয়, এনভায়রনমেন্টের বিভিন্ন রকমের ক্ষতি হয়েছে, এবং যে রেভিনিউটা সেই ক্ষতিটা করে আর্নড হয়েছে, সেই ক্ষতিটাও কারো একজনের পকেটে গেছে, সেটাও জনসাধারণের হিতার্থে ব্যবহৃত হয়নি।
সম্পূর্ণ বিষয়টাকে নিয়েই আমরা পিআইএলে যাব। এটা আর সরকারি ট্যাক্স নেই, এখন বড় জায়গার ট্যাক্সে চলে গেছে, ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশনে চলে গেছে। মেয়রের নিজের ও তো ওনারই দপ্তর, উনি কন্ট্রোল করে, উনি সব করেন। আমাদের বকেছেন, আমাদের করতে বলেছেন, উনি আমরা করব, যেখানে আমাদের গাফিলতি আছে মাথায় পেতে নেব। না, এর মধ্যে কি বেআইনি নির্মাণ, বেআইনি হোর্ডিংটাও থাকছে? কালকে যে যে সাবজেক্ট নিয়ে বলেছে সেখানে হোর্ডিংয়ের বিনিয়ম তো নিয়োগ দুর্নীতি বা রেশন কেলেঙ্কারি নয় যে বঞ্চিতরা ধর্নায় বসে যাবেন, বরং কাউকে এখানে অ্যাকচুয়ালি বঞ্চিতই করা হয়, অথবা সবাইকে হয়েছে। মানে পুরসভা যদি বঞ্চিত হয়, পুরসভার এলাকায় যারা ছিলেন, যারা আছেন, যারা বাসিন্দা, সবাই বঞ্চিত হয়েছেন। দেখুন, যা বুঝতে পারছি যারা চেয়েছেন তারাই পেয়েছেন। কাউকে বঞ্চিত না করার জন্য পুরসভার যদি কিছু ক্ষতিও হয়, ক্ষতি কী তাতে? হোর্ডিং কেলেঙ্কারিটা বোধহয় এই ভাবনা থেকেই করা হয়েছে, জানেন তো। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। এ দেখুন না, স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে কি ভাবা হয়েছিল আর কি হলো শেষ পর্যন্ত। महोदय, मैं प्रस्ताव करता हूं कि श्री ओम बिरला जी, जो इस सभा के सदस्य हैं, को इस सभा के अध्यक्ष के रूप में चुना जाए। श्री अरविंद गणपत सावंत। That Shri Kodikunil Suresh, a member of this house, be chosen as the Speaker of the House. Thank you. कि श्री ओम बिरला जो इस सभा के सदस्य हैं, श्री ओम बिरला जी को, कि श्री ओम बिरला जी, श्री ओम बिरला जी, कि श्री ओम बिरला जी जो इस सभा के सदस्य हैं, उनको इस सभा के अध्यक्ष के रूप में चुना जाए। The question is that Shri Om Birla, a member of this house, be chosen as the Speaker of this house. Those in favor may say aye. Those against may say no. I think the ayes have it. The ayes have it. The motion is adopted. Shri Om Birla is declared elected as the Speaker of this House. इन्होंने डिवीजन फोर्स नहीं किया है, इसलिए we have already crossed that stage. I invite Shri Om Birla to come up and occupy the chair. चेयर है, आप संभालें प्लीज। কি বুঝলেন? খুব বেশি মাথা কাটাতে হবে না, ওই প্রথম দেখাতে এই কি চোখে পড়লো বলুন তো? সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটা সুনামির মতো আছড়ে পড়েছে। মোদি আর রাহুল গান্ধী করমর্দন করছেন। কিছু মনে পড়ছে 2018 সালের জুলাই মাসের কথাটা? এখন ভেবে দেখুন, নিজের আসন থেকে উঠে গিয়ে মোদিকে জড়িয়ে ধরেছিলেন রাহুল গান্ধী। সেই আচরণে প্রধানমন্ত্রী হতচকিত হয়ে গেছিলেন, কিন্তু
সেই রাহুল গান্ধীর আজ তো একদম অন্য রূপ, অন্য বডি ল্যাঙ্গুয়েজ, একদম পরনে সাদা ঢিলা পাজামা কুর্তা, দেখলেন তো যেরকম রাজীব গান্ধী পরতেন, গালে হালকা দাড়ি পাতলা করে কাটা, যাকে বলে ট্রিম করা, আর সেখানে নরেন্দ্র মোদীর ট্রেডমার্ক হাফ জ্যাকেটটা রয়েছে, তার নিচে সাদা ফুলহাতা পাঞ্জাবি, নিখুঁত করে ছাটা সাদা চাপদাড়ি, পা চাপা চুড়িদার পাজামা, যেমনটা জওহরলাল নেহরু পরতেন। এই কথাগুলো বললাম, আমাদের অডিও ভিজুয়াল একটা কথা আছে জানেন তো, নেভার রাইট দ্য অবভিয়াস, যেটা দেখা যাচ্ছে সেটা আলাদা করে বর্ণনা করার খুব দরকার পড়ে না, কিন্তু এক্ষেত্রে বর্ণনাটা দিতে হলো, তার কারণ ওই মিলগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী যার জোরালো একটা এরকম স্টাইল স্টেটমেন্ট রয়েছে। ইন্দিরা গান্ধীরও ছিল, কিন্তু তাকে এই তুলনার বাইরে রাখছি। নরেন্দ্র মোদীর পাশাপাশি আজ রাহুল গান্ধীও কিন্তু একটা স্টেটমেন্ট পেশ করলেন, তার নিজের আচরণে এই স্টেটমেন্টটা লোকের মনে কিন্তু দাগ কেটে গেল, তার করমর্দনটা আইকনিক হয়ে গেল। ভারতীয় রাজনীতির দুটো ভিন্ন ধারা যেন হাত মিলিয়ে দেশ চালানোর অঙ্গীকার করলো। দেখুন, ডেপুটি স্পিকারের দাবি মেনে না নেওয়ায় এই স্পিকার পদে পাল্টা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস, সেটা কিন্তু প্রস্তাবনার স্তরেই সীমাবদ্ধ ছিল। ধনী ভোটে জিতে সহজেই স্পিকার হয়ে গেলেন ওম বিড়লা, এবং বলরাম ঝাখরের পর তিনি প্রথম স্পিকার হবেন যিনি হয়তো পরপর দুবার মেয়াদ সম্পূর্ণ করবেন। কিন্তু সেই রেকর্ড ছুঁতে এখন অনেক দেরি। তার নিজের রেকর্ডটা অবশ্য ভাঙা রেকর্ডের মতোই প্রথম দিনেই শুনিয়ে গেলেন বিরোধীরা। মনে আছে তারা যেটা মনে করালেন, সেটা তার আগের বারের কথা। গত অধিবেশনে প্রায় 150 জন সাংসদের সাসপেন্ড হওয়ার কথা। এই চাপটা এবার যেরকম স্পিকার বা বিজেপির ওপর থাকবে, তেমনই কিন্তু বিরোধীদের ওপরেও সমানভাবে কাজ করবে। गत 20 साल का एक ऐसा कालखंड रहा है कि ज्यादातर स्पीकर या तो उसके बाद चुनाव नहीं लड़े हैं या तो जीत करके नहीं आए हैं। आप समझ सकते हैं कि स्पीकर का काम कितना कठिन है कि उसके लिए दोबारा जीतना मुश्किल हो जाता है, लेकिन आप जीत करके आए हैं, इसके लिए एक नया इतिहास आपने गढ़ा। The government has political power, but the opposition also represents the voice of India's people. We are confident that by allowing the opposition to speak, by allowing us to represent the people of India, you will do your duty of defending the Constitution of India. In 5 years, 5 साल में बहुत अच्छा आपने काम किया, लेकिन 5 सालों में मैं तो कभी वेल में आती नहीं, लेकिन एक दुख की बात हुई कि हमारे सारे दोस्त यहाँ से 150 लोग जब सस्पेंड हुए तो हम सबको बहुत दुख हुआ सर। मैं सदन में पहली बार आया हूँ, ये नए सदन में। मुझे लगा कि हमारे स्पीकर की कुर्सी बहुत ऊंची होगी, क्योंकि मैं जिस सदन को छोड़ के आया हूँ, अध्यक्ष जी उसकी कुर्सी बहुत ऊंची है। उस समय भी मैं अध्यक्ष जी किसको कहूँ कि ये कुर्सी और ऊंची हो जाए। जहाँ ये नया सदन है, वही मैं आपकी पीठ के पीछे देख रहा हूँ, पत्थर तो सही लगे हैं, सब कुछ अच्छा लगा है, लेकिन कुछ दरार में मुझे कुछ सीमेंट अभी भी लगा दिखाई दे रहा है। বার্তা সহযোগিতা আর কিন্তু পরোক্ষ চাপ কি নেই বলা যাবে না, কিন্তু ওই সংসদে দাঁড়িয়ে সাংসদদের একটা অ্যাবসলিউট ফ্রিডম অফ স্পিচ আছে, মানে যা খুশি বলার একটা স্বাধীনতা আছে, যেটা অসংসদীয় বলে বিবেচিত হবে সেটা বাদ যায় এবং সেটা আমরা সম্প্রচার করতে পারি না, তাহলে সংসদীয় স্বাধিকার ভঙ্গের শাস্তি পেতে হয় আমাদের। তবে অখিলেশ যাদব যা বলেছেন সেটা কিন্তু এক্সপাঞ্জ করেননি স্পিকার, বলেনি এটা অসংসদীয়, তাই আমাদেরও আলোচনা করতে বাধা নেই। কি বললেন? খুব ইন্টারেস্টিং। স্পিকারের চেয়ারের পেছনের দেওয়ালটা খুব সুন্দর, কিন্তু কয়েকটা ফাটল দিয়ে সিমেন্ট বেরিয়ে পড়েছে। অখিলেশ ভারী সুন্দর বললেন। দেখুন, স্পিকারের পেছনের দেওয়ালটা তো আতশ কাচ দিয়ে আমরা দেখিনি, তবে সম্ভবত স্পিকারের পেছনের দেওয়ালে কোনো ফাটল নেই,
এটা আমরা নিশ্চিতভাবেই ভাবতে পারি, কারণ যদি থাকতো তাহলে ওই অটল সেতুর ফাটলের মতোই বিতর্ক শুরু হয়ে যেত। এত বড় নতুন সংসদ ভবন, সেটা তৈরির থেকে বিতর্ক, সেখানে এরকম ফাটল টাটলের কথা কেউ ছাড়তো নাকি? অখিলেশ আসলে কথাটা হেঁয়ালি করে বলেছে, স্পিকারের পেছনের দেওয়ালটা সুন্দর। মানে কি? মানে স্পিকারের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। কীরকম ব্যাকগ্রাউন্ড? স্পিকারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে গত 5 বছরের কার্যক্রম, যে কাজটা তিনি করে এসছেন। এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে আজ বলেছেন যে করোনার সময় স্পিকার জনে জনে ফোন করে ওই সাংসদদের খোঁজ নিয়েছেন। আবার সেই সুপ্রিয়া সুলেই বললেন প্রায় 150 জন সাংসদের সাসপেন্ড হওয়ার কথা। মানে স্পিকারের পেছনের দেওয়ালটা সুন্দর, কিন্তু তাতে ওই সাসপেনশনের ফাটল রয়েছে, বুঝলেন তো? এবার আরেকটা দিক দিয়ে দেখা যাক। ওম বিড়লার পেছনে দেওয়াল মানে মানে তার পেছনে যে সমর্থন রয়েছে, যে সাপোর্ট রয়েছে, সেটা। ওম বিড়লা তো বিজেপির সাংসদ, শুনলেন তো, নরেন্দ্র মোদী বললেন জিতে এসছেন তিনি। তার দলের দেওয়ালটা এখনও কিন্তু অটুট। বিজেপি নিজে 240টা সিট পেয়েছে, এনডিএ সরকার গঠনের মান্যতা পেয়ে গেছে, যথেষ্ট মান্যতা রয়েছে, কিন্তু সেই দেওয়ালে ফাটলও দেখা গেছে। উত্তরপ্রদেশেই বিজেপির দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে, এবং সেটা ওই অখিলেশের কল্যাণী। তার মানে অখিলেশ যাদব যে দেওয়ালের কথা বলেছেন তার অনেক মানে হয়। বহুদিন পর সংসদে কিন্তু এরকম একটা হিউমার ফিরে এলো, এত সুন্দর রসিক একটা ব্যাপার ফিরে এলো, এবং শুরুর দিন থেকে আমরা আশা করতেই পারি শুধু ঝগড়াঝাটির বাইরে হয়তো কিছু বাগ্মিতা দেখতে পাবো এবার। অখিলেশের বাবা ছিলেন তো মুলায়ম সিং যাদব, কিন্তু তিনি পালোয়ান ছিলেন। আর অখিলেশ তিনি আসল আখাড়া না, রাজনীতির আখাড়ায় কুস্তি লড়েন, এবং বেশ মুলায়ম সুরেই প্যাচ কষতে পারেন, সেটা তো প্রথম দিনেই বোঝালেন। তবে বিপক্ষের দেওয়ালের কথাটা তিনি বললেন বটে, নিজেদের দেওয়ালের কথাটা কি বললেন? মানে ইন্ডিয়া জোটের দেওয়ালটা কতটা মজবুত সেই প্রশ্ন নিশ্চয়ই এখন আর তিনি তুলবেন না, কিন্তু কংগ্রেস তারা কিন্তু একতরফাভাবে ওই স্পিকার পদে প্রার্থী ঘোষণা করায় জোটের দেওয়ালে একটা ফাটল কিন্তু দেখা গেছিল। অভিষেক নাখুশ ছিল, তৃণমূল পছন্দ করেনি। তারপর রাহুল গান্ধী সংসদে অভিষেকের সাথে কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন, তাতে বরফ খানিকটা গলে। ইন্ডিয়া ঐক্যের বৈঠকের প্রতিনিধি পাঠিয়েছিল তৃণমূল, কিন্তু আজ আবার ফাটল। অখিলেশের ভাষা যদি ধার করি তাহলে তো বলতে হবে দেওয়ালের ফাটলে সিমেন্টের পোচ দেখা যাচ্ছে। স্পিকার পদে ওই ধনী ভোটে যখন নির্বাচনটা হয়ে গেল, তারপর রাহুল গান্ধীরা ওম বিড়লাকে মেনে নেন, যদিও ইন্ডিয়া শিবির থেকে কয়েকটা ছোট শরিক দল তারা কিন্তু ভোটাভুটির দাবি তুলেছিল। ওই যখন বললে না যে যারা পক্ষে রয়েছেন তারা সবাই বলুন আই, তাতে অনেকে আই বললেন, যারা পক্ষে নেই বিপক্ষে আছেন তারা নো বলুন, তখন কিন্তু বেশ কিছু নোয়ের শব্দ শোনা গেছিল। তারপরেও কংগ্রেস কেন ভোটাভুটিতে গেল না? কারণ দুটো। প্রথম কারণ, কংগ্রেসের তরফে কালকেই জানানো হয়েছিল যে প্রতিবাদ দেখাতেই তারা স্পিকারের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছে। স্পিকারকে জিতিয়ে আনার জন্য, মানে তাদের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য কোনো রকম চেষ্টা চরিত্র তারা করবে না, বরং তারা সর্বসম্মতিতে স্পিকার মনোনয়নেই আগ্রহী। এটাই তো ভারতীয় পরম্পরা হওয়া উচিত। গোটা বিশ্বের সামনে এই প্রথম দিনটাতে ভারতীয় গণতন্ত্রের একটা ঐক্যবদ্ধ চেহারা, একটা শক্তিশালী চেহারা তুলে ধরার কথা। কংগ্রেস সেটাই করেছে। আর দ্বিতীয় কারণ, ভোটাভুটি হলে সংখ্যা প্রকাশ হয়ে যেত। মানে বিজেপি আর এনডিএর অধিকাংশ সাংসদ কিন্তু শপথ টপথ যা সেরে নেওয়ার সেরে নিয়েছেন। কংগ্রেস আর ইন্ডিয়া ঐক্যের এখনও কয়েকজন সাংসদের কিন্তু শপথ নেওয়া বাকি, তারা ভোট দিতে পারতেন না। তাছাড়া ইন্ডিয়া ঐক্য তারা তো আসলে 26টা দলের জোট, বিরাট সংখ্যক দল, এবং কেউ হুইপ জারি করেনি। ক্রস ভোট হয়ে গেলে কী হতো? মানে প্রথম দিনেই যদি ক্রস ভোটিং হয়ে যেত তাহলে শুরুতেই তো জোটের মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরি হতো। আজই বিরোধী দলনেতার দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী, পরের দফায় নিশ্চয়ই প্রধানমন্ত্রী হতে চাইবেন, আর সেই তিনি প্রথম দিনেই যদি সংঘাতের বার্তা দিতে যেতেন এবং ব্যর্থ হতেন তাহলে শুরুটাই একটু নড়বড়ে হয়ে যেত নাকি? তাই জন্য তিনি ওই সমস্ত না করে সংঘাতের বার্তা না দিয়ে সরাসরি উদারতার বার্তা দিলেন। তার দিক থেকে কিন্তু এক্ষেত্রে কোনো ভুল নেই, রাজনৈতিক চাল হিসেবেও একদম সঠিক। কিন্তু তৃণমূল সহ শরিক দলগুলো বেজায় চটেছে, জানেন তো। তারা ভোটাভুটি চেয়েছিল, এবার
সব বিরোধীর দাবিকে অগ্রাহ্য করে কি করে কংগ্রেস বিজেপির সঙ্গে এরকম বোঝাপড়া করে নিল, ধনী ভোটটা মেনে নিল, এই প্রশ্নটা সম্ভবত সবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার মানে ডিভিশন বা ভোটাভুটি নিয়ে বিরোধী ঐক্য আছে না নেই তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু ভোটাভুটি শুরু হয়ে গেছে, অন্তত ভেতরে ভেতরে মনে মনে। একজন সদস্য যদি ডিভিশন চায় তাহলে অধ্যক্ষকে এক্ষেত্রে প্রোটেম স্পিকার তাকে ডিভিশন অ্যালাউ করতে হয়। এক্ষেত্রে আপনারা যদি সিসিটিভি ফুটেজ দেখেন বা পার্লামেন্টের যে স্ট্রিমিং হয়েছে ফুটেজ বার করে দেখেন, এখানে প্রতিপক্ষ যারা রয়েছে ইন্ডিয়া ব্লকের একাধিক প্রতিনিধি ডিভিশন চেয়েছে এবং চাওয়ার পরও ডিভিশন অ্যালাউ করা হয়নি, এবং এটা স্পষ্টত প্রমাণ যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সুতরাং এই যে সরকার চলছে এটা অবৈধ, অনৈতিক, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা আমার মনে হয়। ওনাদের বিরোধী দলের নেতা হচ্ছে রাহুল গান্ধী, তো মাননীয় রাহুল গান্ধী ওনার সামনে সবসময় ক্যামেরা ফোকাস করেছিল, একবারও দেখান যে উনি ভোট চেয়েছেন, ডিভিশন চেয়েছেন, উনি ডিভিশন চাননি। আর সব থেকে বড় কথা, যে পার্টি ডিভিশন চাবার কথা বলছে, চাইছে, তাদের তো কমসে কম তাদের প্রতিনিধিদেরকে তো সবাইকে আনতে হবে। শত্রুঘ্ন সিনহা সাহেব কোথায়? আমি দেখতে পেলাম না। আপনার সাংসদরাই আসেনি, আপনি কিসের ডিভিশন নেই? আমাদেরকে ধাঁটি নুরুলিস্টার টিএমসে ভর্তি, তাকে সমস্ত রকম প্রচেষ্টা করেও ডাক্তার তাকে পারমিশন দিলেন কি করা যায়? শত্রুঘ্ন সিনহার মেয়ের বিয়ে, দুজন আসে। ডিভিশনটা কি ভীষণ বুঝতে পারলেন? ওম বিড়লাকে নিয়ে মোদি আর রাহুল হ্যান্ডশেক করে নিলেন, আর বাকি বিরোধীরা ভ্যাবাচাকা খেয়ে গেল। এবার সরকার আর প্রধান বিরোধী দল যদি নিজেদের মধ্যে এই পাস দেওয়া নেওয়া করে ফুটবলটা খেলে নেয়, বাকি বিরোধীরা তারা কি করবে? তাদের তো তখন ওই গ্যালারিতে বসে হাততালি দেওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে। বিরোধী দলনেতা হিসেবে প্রথম দিনেই কিন্তু রাহুল টের পেয়ে গেলেন, জানেন তো, এই কথাগুলো নিশ্চয়ই যাবে, তিনি শুনবেন এবং বুঝবেন যে শরিকি চাপটা ঠিক কী জিনিস। রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে এমনিতে ক্যাবিনেট মন্ত্রীর মতো সুযোগ সুবিধা পাবেন, যে কোনো বিতর্কে বিরোধীদের মধ্যে সব থেকে বেশিক্ষণ বলার সময় পাবেন, কিন্তু সংখ্যা সেটা তো তার দলে মেরে কেটে ওই 100। তবুও তিনি সংসদীয় নিয়মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা এই মুহূর্তে, অন্তত মানে যদি ইন্ডিয়া ঐক্যটাকে মেনে নেন, অধীর চৌধুরীর নেতাকে, তার মানে অভিষেককে এখন মানতে হচ্ছে, অখিলেশ যাদবকেও মানতে হবে, যিনি উত্তরপ্রদেশে বিজেপির যাত্রা ভঙ্গ করেছেন। যা রাহুল গান্ধী যা বলবেন এদের সবাইকে কি তা বিনা ব্যাককব্যে মেনে নিতে হবে? মানে এটাই তো দলনেতা যদি হয় তাদের কাজ হওয়া উচিত। এরা সেটা করবেন মনে তো হয় না। রাহুল গান্ধীকে সুতরাং সবাইকে নিয়ে চলার অভ্যেসটা এখন থেকেই শুরু করতে হবে। তার জন্য আগামী 5 বছর সেটা কার্যত তার জন্য একটা মিনি প্রধানমন্ত্রিত্ব। এই 5 বছর আগে জোট তাকে টিকিয়ে রাখতে হবে, তারপর 2029-এ তিনি অনেক শক্তিশালী অবস্থানে থেকে হয়তো প্রধানমন্ত্রী পদের কথা ভাবতে পারবেন, কিন্তু 2029 পর্যন্ত জোট টিকিয়ে রাখতে হবে, এটা তো সবথেকে কঠিন কাজ। এখনকার একতা যা অবস্থা, তাতে 2 দিন পর তো নাও টিকতে পারে। বিজেপি ধাক্কা সামলে উঠে পাল্টা চাপ দিতে পারে। এবার এখন থেকে কিন্তু ওই চাল পাল্টা চাল, অঙ্ক পাল্টা অঙ্ক কষা এগুলো শুরু হয়ে গেছে। এই কংগ্রেস সংবিধান বাঁচানোর কথা বলে, বিজেপি তার বদলে জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে দিল। শুনলেন তো, স্পিকারের চেয়ারে বসেই ওম বিড়লা জরুরি অবস্থা উপলক্ষে 50 মানে জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিয়ে সেইটার জন্য 2 মিনিট নীরবতা পালন করলেন। সেই 75-এ আর তারপর ওই 50 বছর হতে চললো। এবার বিরোধী বেঞ্চ থেকে সেটা নিয়ে লাগাতার স্লোগান দিয়ে এলো। ফলে বোঝাই যাচ্ছে যে বিজেপির এই পদক্ষেপের জন্য কংগ্রেস কিন্তু তৈরি ছিল না, এবং বিজেপি প্রথম থেকেই ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এই টক্করটা কিন্তু চলবে এখন। आज ये लोग जो बात करते हैं लोकतंत्र की, संविधान की, शर्म करें। आपने जो अन्याय किया था वहां पर वो देश ने देखा है। आज 50 साल बाद हम समर्पित हैं, इमरजेंसी कभी नहीं लगेगी, और कांग्रेस पार्टी संविधान की किताब रख के ये स्वांग करना बंद करे। आप लोगों ने जजेस को सुपरसीड किया था, याद करिए। On 26 June 1975, early morning 6 a.m., then Prime Minister Srimati Indira Gandhi
called emergency cabinet meeting, such trumpulation of such demolition of the constitution will not be allowed again. So we have taken a resolution. तमाम बीजेपी के लोगों ने जो आज किया है वो दिखावा किया है। ऐसा नहीं कि केवल उस समय वही जेल गए हों। समाजवादी नेता और समाजवादी उस समय के जितने जनता पार्टी या तमाम नेताओं ने भी उस समय को देखा, लेकिन हम पीछे मुड़ के कितना देखें, हम पास्ट को कितना देखें, भविष्य हमारे सामने क्या है। তার মানে অষ্টাদশ লোকসভার প্রথম বিক্ষোভটা দেখালো বিজেপি, যারা শাসক জোটের প্রধান শরিক, শাসক দলই বিক্ষোভে। এই ট্রেনটা কিন্তু শুধু দিল্লিতে নয়, কলকাতাতেও দেখা গেছে। আজ বিধানসভার সিঁড়িতে দিনভর বসে রইলেন উপনির্বাচনে বিজয়ী দুই তৃণমূল প্রার্থী, বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবানগোলার রায়াত হোসেন সরকার। দুজনেই প্ল্যাকার্ড হাতে অপেক্ষা করলেন কখন রাজ্যপাল এসে তাদের শপথ বাক্য পাঠ করার। কিন্তু রাজ্যপাল এলেন না। রাজভবনে কিন্তু রাজ্যপাল অপেক্ষায় ছিলেন কখন দুই নির্বাচিত বিধায়ক সেখানে গিয়ে শপথ নেবেন, কিন্তু তারা আবার সেখানে গেলেন না। কাল থেকে ফের দুপক্ষই অপেক্ষা করার খেলাটা শুরু করবে, জানেন তো। শাসক দল নিজের জেদ দেখাচ্ছে, রাজ্যপালও নিজের সাংবিধানিক ক্ষমতা দেখাচ্ছেন। এটা ইগোর লড়াই যদি ধরেন তাহলে ইগোর লড়াই, আর এদের ইগোর লড়াই দেখার জন্যই বোধহয় আমরা রেগুলার এই করের টাকা গুনছি। এই জেদাজেদি দেখার জন্যই বোধহয় বরানগর আর ভগবানগোলার মানুষ তারা ভোটটা দিয়েছিলেন। শপথটা নিলে কিন্তু সায়ন্তিকা রায়াত বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারবেন না, কোনো প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন করতে পারবেন না। সবথেকে বড় কথা, যে জন্য তাদের বিধায়ক হওয়া, এলাকার মানুষের সরকারিভাবে এরকম প্রতিনিধিত্ব করার জায়গাটাতেই তো ধাক্কা খেয়ে গেল। যাই বলুন, তোফা গণতন্ত্র চলছে কিন্তু না। এটাকে গণতন্ত্রের ছেলে মানুষই না ছেলে মানুষের গণতন্ত্র বলবেন, সেটাও নয় আপনারাই ঠিক করুন, সেটা আর আমি বললাম না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।